একদিকে সিআইডি আরেকদিকে ইডি বিপাকে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। 8ই জুন বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির তরফে তলব করা হয়েছে। অন্যদিকে 15ই জুন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করেছে। সিআইডির নোটিশ চ্যালেঞ্জ করে ইতিমধ্যে মামলার দিনই হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত আমরা জানবো, আমাদের প্রতিনিধি সরাসরি অতনু হালদার নিউজ রুম থেকে রয়েছেন। অতনু, এই জোড়া সমনে কতটা বিপাকে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কিন্তু যথেষ্ট চাপে, এটা বোঝাই যাচ্ছে। তার কারণটা আমি তোমাকে বলছি যে একদিকে সিআইডি, অন্যদিকে ইডি। এই যে সামনের সোমবার অর্থাৎ আগামী 8 তারিখ, আগামী 8 জুন তাকে সিআইডি ডেকে পাঠিয়েছে ভবানী ভবনে। এই বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিধায়কদের যে সই জালিয়াতির অভিযোগ উঠেছে, সেই ঘটনার তদন্ত সিআইডি করছে। সেই ঘটনায় তাকে ডেকে পাঠানো হয়েছে। আবার ঠিক তার পরের সোমবার অর্থাৎ 15 জুন, এই 15ই জুন ডেকে পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, ডেকে পাঠিয়েছে ইডি। কেন ডেকে পাঠিয়েছে? তার কারণ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে আগেই অভিযোগ উঠেছিল। সেই মামলায় ইডি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠালো। অর্থাৎ পরপর দুটো সোমবার, আগামী 2 সোমবার তাকে ডেকে পাঠানো হয়েছে। প্রথম সোমবার 8 তারিখ তাকে সিআইডি ডেকে পাঠিয়েছে ভবানী ভবনে, আর তারপরের সোমবার 15ই জুন তাকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছে ইডি। ফলে তুমি বুঝতেই পারছো যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কতটা চাপে রয়েছেন। কি ব্যাপারটা হচ্ছে যে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিধায়কদের সই সম্বলিত যে রেজলিউশন এর কপি জমা পড়েছিল এবং তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চিঠি জমা পড়েছিল, যে কারা কারা বিধানসভায় এই বিরোধী দলের দায়িত্ব পালন করবেন, বিরোধী দলনেতা কে হবেন, চিফ হুইপ কে হবেন, এই সমস্ত যে চিঠিটা জমা পড়েছিল, যে চিঠিটা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, তার সঙ্গে বিধায়কদের সই সম্বলিত যে কাগজগুলো তিনি তার চিঠির সঙ্গে অ্যাটাচ করে পাঠিয়েছিলেন, সেইখানে দেখা গেছে যে অন্তত 3 জন বিধায়কের সই এখনো পর্যন্ত মেলেনি। সেইটা সিআইডি তদন্তে উঠে এসছে। যাদের হাতের লেখা পরীক্ষা করে সই পরীক্ষা করা হবে, এবং যেহেতু সেই চিঠিটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, যে চিঠিটাকে কেন্দ্র করে এই সই জালিয়াতির অভিযোগ উঠেছে, ফলে এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই মূল অভিযুক্ত মনে করছে সিআইডি, এবং সেই কারণে এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি। অর্থাৎ সই জালিয়াতি কাণ্ডের মূল অভিযুক্ত হিসাবে এই মুহূর্তে সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখছে। এটা তো গেল একটা। দ্বিতীয়ত আমি তোমাকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি, যেটাতে ইডি ডেকে পাঠিয়েছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেইটা আর একটা ঘটনা বলছিলাম। এবং তুমি জানো যে এই যে সই জালিয়াতির ঘটনা ঘটেছিল, সেইটার সূত্র ধরে জল কতদূর এগিয়েছে। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে যাদেরকে বিরোধী দলনেতা বা মুখ্য সচেতক করে রেকমেন্ড করে চিঠি দিয়েছিলেন, সেই গোটা ব্যাপারটাই আজকে রাজনৈতিকভাবে আর একটা নতুন মোড় নিয়েছে, যেখানে সম্পূর্ণভাবে ওই তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে 80 জনের মধ্যে 60 জন বিধায়ক একত্রিত হয়ে, তার মধ্যে 58 জন বিধায়ক আজকে চিঠি দিয়ে বিধানসভায় জানিয়ে দিয়েছেন তারা নতুনভাবে কাকে বিরোধী দলনেতা চাইছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা চাইছেন, এবং অন্যান্য পদে তারা কাকে চাইছেন সেটা জানিয়ে দিয়েছেন। অর্থাৎ একদিকে রাজনৈতিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্তৃত্ব ক্রমশ তার হাতছাড়া হচ্ছে, খর্ব হচ্ছে। রাজনৈতিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ক্রমশ তৃণমূল কংগ্রেসের মধ্যেই যখন অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে, ঠিক তখন আরেক দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে তদন্তকারী সংস্থাগুলো তারা বিভিন্ন মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাতে শুরু করেছেন। তার কারণ তার বিরুদ্ধে সই জালিয়াতি থেকে প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতির মামলায় একাধিক অভিযোগ রয়েছে। ফলে এই একটা দিকে যেটা দেখা যাচ্ছে, রাজনৈতিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়ছেন, আর অন্যদিকে একের পর এক দুর্নীতির মামলায় জড়িয়ে পড়ে
একের পর এক এজেন্সির ডাক পাচ্ছেন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য। ফলে সময়টা যে তার পক্ষে যথেষ্ট চাপের এই মুহূর্তে, এটা বলাই যায়। একদমই অতনু, অর্থাৎ একদিকে যেরকম সিআইডির সমন, অন্যদিকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় 15 জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার ইডির তরফে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আমি আবারও সরাসরি নিউজ রুমে চলে যাব। অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন ডাকা হলো? দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ডেকেছে। এই প্রথমবার ইডি ডাকলো এরকম নয়, ইডি এর আগেও ডেকেছিল এবং সেই ডাকার পরে তিনি যথেষ্ট তার দিক থেকে বিভিন্ন তথ্য ইডি যেগুলো চেয়েছিল সেগুলো জমাও দিয়েছিলেন তিনি। এখন সেই সমস্ত তথ্য পরীক্ষা করে মনে করছে ইডি যে তাকে ফের ডাকার যথেষ্ট কারণ রয়েছে। কিরকম গোটা বিষয়টা সেটা হচ্ছে, তুমি জানো যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, এই শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে লিপস অ্যান্ড বাউন্সের নামটা যুক্ত হয়ে যায়। এই লিপস অ্যান্ড বাউন্সের নাম যুক্ত হয়ে যায়। এই লিপস অ্যান্ড বাউন্সের সিওও, চিফ অপারেটিং অফিসার কে ছিলেন? সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, যাকে এজেন্সি এর আগেই গ্রেপ্তার করেছিল এবং এই কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করে তার কণ্ঠস্বর পরীক্ষা করে সেখান থেকে এই দুর্নীতি সম্পর্কে বহু তথ্য পাওয়া যায়, যেগুলো তদন্তের কাজে এজেন্সিকে সাহায্য করে। এরপর ইডি মনে করছে যে একদিকে এই কালীঘাটের কাকুর কাছ থেকে পাওয়া তথ্য, অন্যদিকে যে সমস্ত তথ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জমা দেওয়া হয়েছিল সেগুলো খতিয়ে দেখে সেখানকার যে সমস্ত তারপর তারা তথ্য পাচ্ছেন, তাতে ইডি মনে করছে যে প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদটা যথেষ্ট প্রয়োজন। যে লিপস অ্যান্ড বাউন্সের সিইও ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, সেই লিপস অ্যান্ড বাউন্সের সিইও ছিলেন, অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এই যে লিপস অ্যান্ড বাউন্সের প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতিতে যে ভূমিকা, তার যে নাম জড়িয়েছে, তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, সেখানে যেরকম ভাবে সিইওর বিরুদ্ধে অভিযোগ রয়েছে ঠিক একইভাবে সিইওর বিরুদ্ধেও অভিযোগ ছিল। সিইও কালীঘাটের কাকু, তিনি আগে গ্রেপ্তার হয়েছিলেন, তারপরে তিনি এখন জামিন পেয়েছেন, এখন জামিনে মুক্ত রয়েছেন তিনি, কিন্তু মামলা শেষ হয়ে যায়নি, মামলার তদন্ত চলছে। তাই এইবারে সেই মামলাতেই ইডি মনে করছে যে সংস্থার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদের যথেষ্ট কারণ রয়েছে। তোমাকে এই জায়গা থেকে একটু থামাচ্ছি। গ্রেপ্তারের আগে কালীঘাটের কাকু কি বলেছিলেন একবার শুনবো। আমার যে সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নিতে তাকে ছোঁবে, কারণ তার নাম কেউ করতে পারবে না, তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না, তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না, তাই সেই অবধি কোনো পৌঁছাবে। কিন্তু যা চেষ্টা করে হচ্ছে, আপনারা ভালো বুঝবেন, সেই করতে গিয়ে আমি অবধি এসে থেমে যেতে হচ্ছে। সাহেবকে? আমার সাহেব অভিষেক ব্যানার্জি। আপনি কি করেন? ওনার অফিসে চাকরি করি। ওনার অফিসে কতদিন ধরে আছেন? আমি 2009 সাল থেকে আছি। সঙ্গে আপনি কি ব্যবসা আছে, কোনো প্রমোটিং এর কাজ? আমি না না, শুধু চাকরি করেন অভিষেক ব্যানার্জি। আপনাকে সেন্ট্রাল এজেন্সি ইডি বা সিবিআই কখনো ইন্টারোগেট করেছে? সিবিআই করেছে। কি মামলায় করেছে? কোন? তাদের মনে হয়েছে ডেকেছে, আমার যে ধারায় ডেকেছে তাতে আমাকে উইটনেস হিসেবে ডেকেছে। হ্যাঁ, গেছিলাম। হ্যাঁ, সিবিআই একবারই ডেকেছে। আর অন্য কোনো এজেন্সি? ইডি ডেকেছিল, তখন আমার মিসেস খুব অসুস্থ। আমি আবারও চলে যাব। আমাদের প্রতিনিধি অতনু হালদার নিউজরুম থেকে রয়েছেন। অতনু, একেবারে কালীঘাটের কাকু গ্রেপ্তারের আগে যেটা বলেছিলেন যে আমি অবধি এসে থেমে যেতে হচ্ছে, আর এবার একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইডি পৌঁছে গেল, সমন ধরানো হলো। দেখো, এটা পুরোটাই সুজয় কৃষ্ণ ভদ্র, তিনি গ্রেপ্তার হওয়ার আগে তার বয়ান ছিল। এই বয়ানের পর যে তদন্ত চলতে থাকে তাতে কিন্তু তিনি নিজেই গ্রেপ্তার হয়েছিলেন এবং তারপরে তার কণ্ঠস্বর, সেখানে তার কণ্ঠস্বর পরীক্ষা করা হয়, সেই কণ্ঠস্বরে বহু তথ্য পাওয়া যায় এবং তারপরে আরও তাকে জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত তথ্য ইডি সংগ্রহ করে এবং তার কণ্ঠস্বর থেকে যে সমস্ত তথ্য, তার কণ্ঠস্বরের উপর ভিত্তি করে ইডি যে সমস্ত তথ্য পায়,
তিনি তার সেই যে কণ্ঠস্বর যেটা পরীক্ষা করে দেখা হয়েছিল যে তার বয়সে তিনি কার কার নাম বলছেন, দুর্নীতি কিভাবে হয়েছিল, কাদের নির্দেশে দুর্নীতি হয়েছিল, এই সমস্ত যে তথ্য সেই সমস্ত তার কণ্ঠস্বর থেকে উঠে এসেছিল। ফলে সেই সমস্ত তথ্যের ওপর ভিত্তি করে ইডি তদন্ত চালাচ্ছে। ফলে কোথাও অবধি ইডির তদন্ত গিয়ে শেষ হবে সেটা বলার সময় এখনো আসেনি। তিনি নিজে গ্রেপ্তার হবেন তিনি সেটা তখনও বুঝতে পারেননি। তিনি কত দূর অবধি এই তদন্ত যাবে সেটা তখন অবধি তিনি আন্দাজ করতে পারেননি। কিন্তু ইডি এই তদন্তে নেমে একের পর এক তথ্য যেভাবে সামনে নিয়ে এসছে, ফলে সেই তথ্য এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকার পর এই তদন্ত কোথায় গিয়ে শেষ হবে, এর শেষ পর্যন্ত কারা কারা এই পুরো শিক্ষা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে ইডির তদন্তে বেরিয়ে আসবে, সেটা দেখাটা এখন শুধু সময়ের অপেক্ষা। ফলে এটা দেখার জন্য আমাদের আরো অপেক্ষা করতে হবে যে আগামী দিনে ইডির তদন্ত কোন পথে চলছে, সেটা দেখলে পরেই বোঝা যাবে যে শেষ কোথায় হবে গিয়ে। ধন্যবাদ অতনু। মমতার নিয়ন্ত্রণ হাতছাড়া হতেই সব কমিটি ভেঙে দিল তৃণমূল। ভোটে হারের এক মাসের মধ্যেই ভেঙে চুরমার তৃণমূল। বিদ্রোহীদের জোর ধাক্কা, সব কমিটি ভাঙল তৃণমূল কংগ্রেস। ভেঙে দেওয়া হয়েছে তৃণমূল, যুব, টিএমসিপি, মহিলা কমিটি। কাজের মূল্যায়নের ভিত্তিতে গঠিত হবে নতুন কমিটি। এক্স পোস্টে তৃণমূল কংগ্রেসের এই তথ্য। গ্রেপ্তার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, এবং যেটা জানা যাচ্ছে যে ফ্ল্যাট সংক্রান্ত বিবাদ, ফ্ল্যাট দখলের অভিযোগ ঘিরে জয়প্রকাশের সঙ্গে বাড়িওয়ালার বিবাদ হয়। শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হলো জয়প্রকাশ মজুমদারকে। আর এই নিয়ে বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের হয়। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে ঝিলাম করঞ্জাই রয়েছেন। ঝিলাম, বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের হয়, ঠিক কোন অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি? একদমই তোমাকে জানাবো যে ঘটনাটা হচ্ছে বিধাননগরের যে AE 337 এখানে একটি ফ্ল্যাট নিয়ে, যেটি জয়প্রকাশ মজুমদার অভিযোগ 2012 সালে তিনি ভাড়া নেন এবং 2012 সালের পর তার যে চুক্তির মেয়াদ 2015 সালে সেই মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। তারপরে নতুন করে কোনো চুক্তি হয়নি। তা সত্ত্বেও তিনি রাজনৈতিক প্রভাব দেখিয়ে সেই ফ্ল্যাট দখল করে রেখেছিলেন বলে অভিযোগ। এবং তিনি যার সঙ্গে চুক্তি করেছিলেন সেই ব্যক্তি যে ওনার তিনি মারা যান, তার স্ত্রী এই মুহূর্তে বর্তমান রয়েছেন এবং তার স্ত্রী গত মাসে তার স্ত্রীর সঙ্গে কথা হয় যে তিনি সেই ফ্ল্যাট ছেড়ে দেবেন। এবং অভিযোগ যে তিনি তা সত্ত্বেও ছাড়েননি। এবং আজকে যেটা বিবাদ হয় যে ফ্ল্যাটের যে গেটের সামনে গিয়ে AE 337 সেখানে গিয়ে যিনি ফ্ল্যাট ওনার ভদ্রমহিলা তিনি যান এবং সেখানে গিয়ে তিনি সেখানে তালা দেন। সেই তালা খোলা এবং ভাঙা নিয়ে বিবাদ হয়, বচসা হয়, ধাক্কাধাক্কি হয়। অভিযোগ এই প্রবীণ ভদ্রমহিলাকে জয়প্রকাশ মজুমদার ধাক্কা মারেন এবং এই ভিত্তিতে তারপরে পুলিশকে ডাকা হয়। বিধাননগর উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং তার প্রথমে জয়প্রকাশ মজুমদারকে আটক করে নিয়ে আসা হয় এখানে এবং তারপরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তেমনটাই জানা যাচ্ছে বিধাননগর উত্তর থানার অভিযোগ এই ভিত্তিতে। এবং তাকে যে ধারাগুলোতে মামলা করা হয়েছে, যে অভিযোগ রুজু করা হয়েছে তার ভিত্তিতে যে ধারাগুলো বিএনএসের ধারাগুলো তোমাকে জানাচ্ছি, 308-এর 2, 329, 115-2, 329-এর 4, 74, 318-এর 4 এই ধারা বিএনএসের এই ধারাতে তার বিরুদ্ধে যে অভিযোগ সেই মামলা রুজু করা হয়েছে এবং এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ ছিলাম তোমাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ।
সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।